দেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা এখন উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রতিবেদনে দেখা গেছে গত বছর দেশে স্নাতক পাশ বেকারের সংখ্যা ছিল প্রায় 8,85,000। বেকারত্ব এবং কর্মসংস্থান নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ এম.এস. সিদ্দিক। এম.এস. সিদ্দিক, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে জানতে চাইব, দেশের অর্থনীতিতে চাহিদা অনুযায়ী দক্ষ জনবলের অভাব রয়েছে, বিপরীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষিত বেকারের সংখ্যাও বাড়ছে। এটা আসলে অর্থনীতির জন্য কতটা চ্যালেঞ্জের বলে আপনি মনে করেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেক বড় চ্যালেঞ্জ, এমনই একটা চ্যালেঞ্জ যে ইকোনমির যে গ্রোথ রেট এটাতে এটা প্রভাব বিস্তার করে। কারণ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট লোককে পাওয়া যাচ্ছে না, আবার অনেক বেকার, লক্ষ লক্ষ যুবক বেকার। এটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের সাথে আমাদের যে চাহিদার এটার যে একটা গ্যাপ আছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি শিক্ষিত হচ্ছে জেনারেল লাইনে, কিন্তু চাকরিতে প্রেজেন্ট আধুনিক যুগে টেকনোলজির যুগে টেকনোলজি নলেজ যদি না থাকে, কেমিস্ট্রি, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এগুলোতে যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে তাদের চাকরি হতে পারে না। কারণ যে কোনো সরকারি চাকরিতেই বা বেসরকারি চাকরিতে টেকনোলজি প্রয়োজন। যেমন সাধারণ একটি টেকনোলজি হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা। শুধু কম্পিউটার চালানোর দক্ষতা নয়, কম্পিউটার মাইনর রিপেয়ার করার দক্ষতা পর্যন্ত লাগে। এবং আরেকটা সমস্যা দেখা দিয়েছে, মিসম্যাচ হচ্ছে আমাদের দেশের গ্রাজুয়েটরা সরকারি চাকরির দিকে প্রথম যায় চেষ্টা করে এবং বছরের পর বছর একদম বেকার অবস্থায় থাকে, অপেক্ষা করতে থাকে একটা সরকারি চাকরি আসায়। যখন সরকারি চাকরির বয়স চলে যায় তখন তারা বেসরকারি চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার চিন্তা করে। যখনই তারা বেসরকারি চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য 30 বছরের পরে চেষ্টা করে, তখন 30 বছরের পরে যুবকদের ডিমান্ড প্রাইভেট সেক্টরে কমে যায়। অর্থাৎ তারা দুইটা সেক্টরে, প্রাইভেট সেক্টরে দুইটা জায়গায় দুইটা পরিবেশে চাকরি হয়। একটা হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট, অল্প বয়সে তাদেরকে এক্সিকিউটিভ হিসেবে নেয়, অথবা মধ্য বয়সে অনেক অভিজ্ঞ মানুষকে প্রাইভেট সেক্টরে চাকরি দেওয়া হয়। কিন্তু এই সরকারি চাকরির আশায় দুইটা অপরচুনিটি কিন্তু আমাদের দেশের যুবকরা, গ্রাজুয়েট যুবকরা হারায়। এবং এট দি সেম টাইম আপনি দেখবেন যে আমাদের দেশে শ্রীলঙ্কা, ভারত থেকে অনেকগুলি মানুষ, সাধারণ মানুষ এসে আমাদের দেশে প্রচুর বেতনে চাকরি করে। যে চাকরিটা করে সেই চাকরিটা আমাদের দেশের ডিপ্লোমা হোল্ডাররা বা গ্রাজুয়েটরা করতে চায় না। এম.এস. সিদ্দিক, একইভাবে কিন্তু আমাদের দেশ থেকেও যে জনশক্তি রপ্তানি হয় সেই জনশক্তিও কিন্তু আপনার সঠিক মূল্য পায় না, এবং তারাও কিন্তু সেই শ্রীলঙ্কা, নেপাল, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেই দক্ষ জনশক্তি রপ্তানি করে, আমরা কিন্তু সেই ধরনের দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারি না। এর পেছনে আসলে এই সমস্যা থেকে বের হয়ে আসার আসলে সুযোগটা কোথায় আপনি বলে মনে করেন? সেটা হচ্ছে যে আমাদের যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, সরকারি যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, এদের 75% সিট খালি, কেউ এখানে পড়াশোনা ট্রেনিং নিতে যায় না। এট দি সেম টাইম প্রাইভেট সেক্টরে বা এনজিওরা যে ইনস্টিটিউশনগুলো চালায়, মনে করেন মটস বা ইউসেফ, সেখানে হাজার হাজার স্টুডেন্টের লাইন চাকরি নেওয়ার জন্য। এবং ইউসেফ থেকে চাকরি করা একটি টেকনিক্যাল পার্সন যখন মিডল ইস্টে যায় তার বেতন হয় 2.5-3 লক্ষ টাকা। কিন্তু আমাদের নন টেকনিক্যাল, নন স্কিল যেসব লোকজনগুলোকে আমরা মিডল ইস্টে পাঠাই, তাদের বেতন হচ্ছে 10-15 বা বড় জোর 20,000 টাকা। আপনি এখন বুঝতেই পারছেন, একটি মানুষকে যদি আমরা ট্রেনিং দিতে পারি, প্রপার ট্রেনিং, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজিটা দিতে পারি, বেতন 10 গুণ বেড়ে যেতে পারে। তো এই আমরা আমাদের এডুকেশন সিস্টেম এবং ট্রেনিং সিস্টেমের যে কারিকুলাম গুলো আছে সরকার পরিচালিত, সেগুলো দেশের এবং বিদেশের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এগুলোকে আপডেট করার কোনো চেষ্টাই হয় না। আরো দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে এইটা যে অচল, এই এডুকেশন সিস্টেমটা, এটা আমাদের দেশেই প্রমাণ আছে। আমি যে ইউসেফ এর কথা বললাম, ইউসেফের ছেলেপেলেরা চাকরির ট্রেনিং নিয়ে ফাইনাল ইয়ার থেকে পাসিং আউটের আগেই ওদের ডিমান্ড চলে যায় তাদেরকে চাকরি দেওয়ার জন্য, এবং তারা ইন্টারভিউ দিলেই বিদেশে চাকরি পেয়ে যায়, বিদেশে গেলেই চাকরিতে তারা ভালো করে এবং প্রমোশন পেয়ে যায়। দেখ, আমার হাতে সময় অল্প, শেষ মুহূর্তে আমি আপনার কাছে জানতে চাইব, সামনে রাজনৈতিক অস্থিরতা আছে, নির্বাচন হবে, সরকার পরিবর্তন হবে, কর্মসংস্থান কতটা নতুন করে তৈরি হবে বলে আপনি আশা করেন?
নতুন সরকার, স্টেবল রাজনৈতিক সরকার আসলে ইনভেস্টমেন্টের অপরচুনিটিটা বাড়বে, কারণ এন্টারপ্রেনারদের আস্থা ফিরে আসবে। এখন অস্থিরতা আছে আমি সেটা বলবো না, এখন যে রাজনৈতিক অবস্থা আছে এটা তেমন কোনো অস্থির নয়। কিন্তু যেহেতু এই সরকার আর বেশি দিন থাকবে না, নতুন সরকার আসলে নতুন সরকারের কি পলিসি হবে সেটা না বুঝে একজন ইনভেস্টর ইনভেস্ট করতে চান না। সুতরাং এখন একটা যে স্থবিরতা চলছে, এইটা নতুন সরকার এসে বসা পর্যন্ত এই স্থবিরতাটা চলতে থাকবে এবং আমরা এর কোনো বিকল্প আমাদের হাতে নাই এই মুহূর্তে।